গল্প তুমি যে আমার প্রেয়সী। লেখিকা সুমাইয়া আক্তার। আজ আমার স্বামী নামক পাষাণ মানুষটা আসবে। 5 বছর আগে মানুষটাকে দেখেছিলাম বিয়ের সময়, তারপর আর মানুষটা আর দেখা মেলেনি। আম্মার কাছে শুনেছি মানুষটা নাকি বিদেশে চলে গেছে। কবে আসবে কিছুই বলে যায় নাই। আমি প্রতিনিয়ত মানুষটার জন্য অপেক্ষা করেছি, জ্বলেছি মানুষটাকে দেখার জন্য, কিন্তু মানুষটা আর দেখা মেলেনি। আজ যখন কলেজের জন্য বের হব তখন মা বলল, রোশন দেশে ফিরেছে, তুই কি একবার দেখা করতে যাবি? আমি সোজা না করে দিয়েছি, বলেছি যে পুরুষ বিয়ে করে বউয়ের দায়িত্ব নেওয়ার ভয় পালিয়ে যায়, তেমন পুরুষের সাথে আমি দেখা করতে চাই না। দেখ নীলু, আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে, তুই এইসব নিয়ে আর মন খারাপ করিস না কেমন? গালে হাত দিয়ে বলে নিশা। দুই বান্ধবী চলে যায় দুই দিকে। নালিমা হাঁটতে হাঁটতে ডুব দেয় অতীতে। রাত থেকেই বাসায় কেমন জানি অন্যরকম লাগছিল, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান আছে, সব সুন্দর করে সাজানো হচ্ছে, নতুন পর্দা, নতুন বিছানার চাদর, সবকিছু নতুন, আবার সোফাও আনা হয়েছে 3টা। এত আয়োজনের কারণ বুঝে উঠতে পারছি না। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে মুন্নি, চাচাতো বোন, এসে ডাকা শুরু করে বলে, আপু জলদি ওঠ, আজ তোর বিয়ে। ফুপি রোশন ভাইয়া চলে এসেছে। আমি অবাক হয়ে যাই, বলে কি মেয়ে? জলদি উঠে রান্নাঘরের দিকে পা রাখতেই দেখি মা কাকিমা অনেক আইটেমের খাবার রান্না করছে। আস্তে করে আম্মুর পাশে দাঁড়িয়ে আম্মুর আঁচল ধরে টানাটানি করছি। আমি এসেছি বুঝতে পেরে পাশে ফিরে বলেন, কি রে মা, কিছু বলবি? আমি মাথা নাড়িয়ে বলি, আম্মু আমাদের বাড়িতে এত আয়োজন কিসের? আম্মু মাথায় হাত বুলিয়ে বলে, তোর বিয়ে আজ। আমি কাঁদো কাঁদো মুখ করে বলি, কিন্তু আম্মু আমি তো বিয়ে করতে চাই না এখন। আমার কথা শুনে কাকিমা বলেন, চুপ যাও মেয়ে, তুমি যে রোশনকে পছন্দ করো সেটা কিন্তু তোমার ফুপি সহ আমরা সবাই বুঝে গেছি, তাই এখন এমন নেকামনা করে গিয়ে সুন্দর করে রেডি হয়ে নিও। সবকিছু তোমার রুমে রেখে এসেছি। আমি কাঁদো কাঁদো মুখ করে চলে আসি রুমে। যতটা না কান্না আসছে বিয়ের কথা শুনে, তার থেকে বেশি আনন্দ হচ্ছে রোশন ভাইয়ার সাথে বিয়ে হবে আমার। আসলে আমি তো রোশন ভাইয়াকে পছন্দ করি। ভালো করে আয়নাতে নিজেকে দেখছিলাম খুঁটে খুঁটে। তখনই দেখি ফুপি এসে আমার গলায় নেকলেস পরিয়ে দিয়ে বললেন, এই তো আমার বৌমাকে অনেক মানিয়েছে মাশাআল্লাহ, কারোর নজর না লাগে। এক পর্যায়ে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। এর ভেতরে মানুষটা আর দেখা পায় নাই। রাত 12টা, আমি আমার রুমে বসে আছি, তখনই ছোট বোন মুন্নি এসে বলে, আপু রোশন ভাইয়া চলে গেছে, সে নাকি আর আসবে না, একেবারের জন্য বিদেশে চলে গেছে। তখনই রুমে প্রবেশ করে আম্মু। আম্মু এসেই আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমায় মাফ করে দিস মা, আমি নিজ হাতেই তোর জীবন নষ্ট করে দিয়েছি। পাশেই আমার শাশুড়ি মা ফুপি ছিলেন, আমার মাথায় হাত রেখে বলেন, পারলে আমায় মাফ করিস মা, আমি কখনো ভাবতে পারি নাই আমার ছেলেটা এমন করবে, যদি জানতাম তাহলে কখনোই আমি এই বিয়ে দিতাম না মা। তুই সারা জীবন আমার মেয়ে হয়ে থাকবি। আমি দেখে শুনে আমার ছেলের থেকেও ভালো ছেলের সাথে তোর বিয়ে দিব। পুরনো কথা মনে উঠতেই চোখের কোল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। আজ 5-6 বছর হলো মানুষটা একটা বারও দেশেই ফিরলো না, তার যে মা বাবা আছে তাও সে হয়তো বেমালুম ভুলে গেছে। আজ শরীর মন দুইটাই কেমন খারাপ, জ্বর জ্বর ভাব, হয়তো জ্বর আসবে। এদিকে আবহাওয়াও খারাপ, আকাশে ছড়িয়ে আছে কালো মেঘ, আজ হয়তো আমার সাথে আকাশেরও মন খারাপ। শরীর খারাপ থাকায় একটা ক্লাস করেই বাড়ির দিকে হাঁটা লাগায় নীলিমা। রাস্তায় এসে কোনো গাড়ি খুঁজে পায় না। আকাশ অন্ধকার দেখে হয়তো যে যার বাড়িতে চলে গেছে। অগত্যা কি আর করার, নীলিমা হাঁটা শুরু করে বাড়ির দিকে। কিছুটা দূর আসতেই হঠাৎ দমকা হাওয়ার সাথে মেঘের গর্জন শুরু হয়ে যায়। দেখতে দেখতে 2-1 ফোঁটা করে ধুম বৃষ্টি শুরু হয়ে যায়। এখন কি করবে নীলিমা? আশেপাশে তাকাতেই দেখতে পায় ছোট একটা চায়ের দোকান, ভিতরে একজন মহিলার সাথে 3-4 জনের মতো পুরুষ রয়েছে। নীলিমা চায়ের দোকানে আশ্রয় নেয়, অনেকটা ভিজে গেছে। অনেক শীত করছে, রীতিমতো ঠক ঠক করে কাঁপতেও শুরু হয়ে গেছে নীলিমা। এইদিকে বৃষ্টি থামার নামই নিচ্ছে না। নীলিমা একভাবে বাহিরের দিকে তাকিয়ে আছে, হঠাৎ করেই পিছন থেকে ডাক পড়ে, এই যে আপা, আপনি তো দেখতাছি রীতিমতো কাঁপতাছেন, ভিতরে আহেন, 1 কাপ আদা দিয়ে চা খায়া শরীরটা গরম করেন না, হইলে পরে ঠান্ডা লাইগা যাইব। সত্যি তো একটা বারো মাথায় আসে নাই। এত কাঁপাকাঁপি না করে গরম চা খেলেই তো ঠান্ডা অনেকটা কম লাগতো। আজকাল যে কি হইছে, দরকারি জিনিস হাতের কাছে থাকলেও কোনো খেয়াল থাকে না।
নীলিমা মাথা নেড়ে দোকানিদের থেকে আদা চা নিয়ে খাওয়া শুরু করে। পাশে ফিরতেই দেখে একটা ছেলে দৌড়ে আসছে, হয়তো চায়ের দোকানেই ঢুকবে। বৃষ্টির সময় যারা আটকে পড়ে তারা এমন ভাবেই ছোটাছুটি করে যে যেখানে পারে আশ্রয় নেয়। ছেলেটা এসেই নীলিমার পাশে দাঁড়ায়। দাঁড়িয়ে বলে, এই যে মিস, একটু সাইডে যান প্লিজ, ভিজে গেছি অনেকটা, হবে কি আপনার ওনাটা? না মানে এই ওনাটার একটা সাইড পেলে মুছে নিতাম আমার মাথাটা। নীলিমা পুরোই অবাক হয়ে গেছে, বলে কি ছেলেটা? লোকটা কেমন অদ্ভুত, এই হঠাৎ এলো আবার হঠাৎ চলেও গেল। মাঝখান থেকে মনের ভেতরে কেমন এক অনুভূতি সৃষ্টি করে দিয়ে গেল। নীলিমা লোকটার কথায় পুরোই অবাক, মনে চলে গিয়েছিল কি বলে লোকটা। চেনা নাই জানা নাই, ফট করে এসেই বলে, ওনাটা হবে মিস। নীলিমা যেই না বলতে যাবে, এমন অসভ্যতা করার মানে কি? ঠিক তখনই লোকটা মুঠোফোন বের করে, বলে, এই তো শুরু, এখনো অনেক কথা বাকি রয়ে গেছে প্রেয়সী, তুমি হয়তো চিনতে পারছো না আমায়, আর চেনার কথাও না। সেই কোন ছোটবেলায় দেখেছিল, এখন ও কি মনে থাকে তোমার এই সুন্দর ভাইয়ার কথা? আচ্ছা এখন আসি, কেমন করে না হয় আবার কথা হবে, বলেই ফোনটা ঠুস করে চাপ দিয়ে কান থেকে ইয়ারফোন হাতে নিয়ে হাঁটা ধরে বৃষ্টিতে ভিজে যাওয়া রাস্তার পাশ ধরে। নীলিমা কিছু সময়ের জন্য চুপ হয়ে ভাবতে থাকে, এ আবার কেমন ধরনের কথা, এমন ভাবে বলছিল মনে হচ্ছে আমার সাথেই কথা বলছে। বেশি পাত্তা না দিয়ে হাঁটা লাগায় বাড়ির উদ্দেশ্যে। আজ একটাও গাড়ি পাচ্ছে না নীলিমা। কলেজ থেকে বাসায় আসতে 15 টাকা ভাড়া দিতে হয় ওকে। রাস্তা কি কম? কত বড় রাস্তা! একা একা হাঁটলে তো রাস্তা শেষ হওয়ার নামই নেয় না। অনেক কষ্টে অর্ধেক রাস্তা শেষ করে এসেছে নীলিমা। এখন শুধু গল্লি পরে বাসায় যেতে গেলে। এই গল্লি পার করতে নীলিমার অনেক ভয়। আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করে, মাঝপথে আসতেই শুরু হয়ে যায় বখাটেদের বাজে মন্তব্য। নীলিমা গায়ে মাখে না, কেমন জানিস হয়ে গেছে। ওদের কথায় পাত্তা না দিয়ে হাঁটা শুরু করে। ঠিক ওই সময় কেউ একজন হঠাৎ করে নীলিমার হাত ধরে ফেলে। নীলিমা একদম শান্ত হয়ে দাঁড়ায়। আস্তে আস্তে পিছনে ফিরতেই দেখে এত বদমাইশদের লিডার মুন্না, এই মুন্না যে মেয়ের হাত ধরেছে সেই মেয়ের সর্বনাশ করে ছেড়েছে। আজ বুঝি নীলিমার ও সর্বনাশ করবে মুন্না। নীলিমা কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না, আমি আপনার পায়ে পড়ি প্লিজ ভাইয়া, ছেড়ে দিন আমায়। শয়তানি হাসি দিয়ে মুন্না বলে, আরে বোন আমার, একদম ভয় পাবে না এই ভাইকে। তুমি তো জানোই এই মুন্নার হাত যেখানে পড়ে সেইখানে আর সে থাকে না। পাশে দলবলদের দিকে তাকিয়ে বলে, কিরে বল তোরা কোথায় করে? দলবল জোরে বলে ওঠে, মুন্না ভাইয়ের বেডরুমে। বলেই সবাই হো হো করে হাসতে থাকে। নীলিমা এবার ভয় চিৎকার দিয়ে বলে, কেউ কি আছেন প্লিজ, এই অসভ্য যা তারা চিহ্ন নো তারা চিহ্ন, আর তার থেকে বাঁচান আমাকে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, এতটাই বৃষ্টির পানি পড়ছে যে কেউ চোখ খুলতেই পারছে না। নীলিমা এই সুযোগ কাজে লাগিয়ে মুন্নাকে একটা কামড় দিয়ে ছুট লাগায় বাড়ির উদ্দেশ্যে। বাসায় এসে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। নীলিমার মা দরজা খুলতেই নীলিমা কোনো কথা না বলেই রুমের দিকে হাঁটা লাগায়। শাওয়ার ছেড়ে দিয়ে নীলিমা কাঁদতে থাকে অঝরে। শুধু আজ নয়, প্রতিদিনই এমনটা হয় ওর সাথে। তবে আজ যেমন হলো এমনটা কখনো হয় নাই। নীলিমার মা সেই কখন থেকে বসে আছে। আজ কেন মেয়েটা তাকে জড়িয়ে ধরলো না? মেয়েটা তো রোজ কলেজ থেকে এসে জড়িয়ে ধরে, সেই ছোট থেকেই এমন করে এসেছে, তাহলে আজ কি হলো মেয়েটা? মিসেস রাফা চিন্তিত মুখ করে বসে আছেন দেখে নীলিমা এসেই মায়ের কোলে শুয়ে পড়ে। মনে মনে বলে, আম্মু আজ যেন বদমাইশ মুন্না আমার সাথে খুব অসভ্যতা করেছে। আজ আমার নিজেকে খুব একা মনে হয়েছে তখন যখন ওরা বাজে ভাবে হাসতেছিল। আজ আল্লাহ আমার সহায় ছিল বলে বেঁচে গিয়েছি, কিন্তু এভাবে আর কতদিন চলবে আম্মু? আমি যে আর পারছি না। নীলিমার ভাবনার মাঝেই ডাক দেন মিসেস রাফা, মেয়ের মাথায় হাত রেখে বলেন, কিরে নীলুমা, আজ আমাকে জড়িয়ে ধরলি না কেন? নীলিমা মুখে হাসি ফুটিয়ে বলে, আসলে আম্মু বৃষ্টিতে একদম কাক ভেজা হয়ে গিয়েছিলাম, আর এই ভেজা অবস্থাতে যদি তোমাকে জড়িয়ে ধরি তাহলে তুমি ভিজে যাবে, তখন আবার তোমার ঠান্ডা লেগে যাবে। মেয়ের কথায় মনে শান্তি পাচ্ছেন না মিসেস রাফা। মন বারবার বলছে নিশ্চয়ই কোনো না কোনো কারণ অবশ্যই আছে। রাফা বেগম মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, তুই বসো মা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। নীলিমা মাকে ছেড়ে দেয়, রাফা বেগম খাবার আনতে নিচে যায়।
নীলিমা বলে, আম্মু আমি জানি তুমি বিশ্বাস করো নাই আমার কথা, আমিও তোমাকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু কি করব বলো, আর কোনো উপায় ছিল না আমার। নীলিমা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। রাফা বেগম খাবার নিয়ে এসে মেয়েকে উঠিয়ে নিজের হাতে খাবার খাওয়াইয়া দেয়। খাবার শেষ হলে মেয়ের কপালে চুমু দিয়ে চলে যান। নীলিমা চুপটি করে ঘুমিয়ে পড়ে। বিকালের দিকে ঘুম ভাঙে। বিছানা থেকে উঠতেই কেমন শরীর ভার ভার লাগতে থাকে, মুখও কেমন তেতো। কপালে হাত দিয়ে দেখে শরীর পুরা গরম। কোন রকম উঠে দরজা খুলতেই শুনতে পাও খুব পরিচিত মানুষদের কথা, যা নীলিমার মনকে আবার কষ্টের সাগরে ভাসিয়ে দেয়। লিভিং রুমে বসে আছে কিছু পরিচিত মুখ। আজ থেকে 5 বছর আগে শেষবারের জন্য দেখেছিল, তারপর থেকে আর এই মানুষগুলির মুখ দেখে নাই। তবে মাঝে মাঝে কথা হয়েছিল ফুপির সাথে। চারিপাশে চোখ বুলাতে দেখতে পায় পরিচিতদের মাঝে একজন অপরিচিত লোক। নীলিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাফা বেগম ডাক দিয়ে বলেন, এইদিকে আয় মা, দেখ তোর ফুপি তোকে নিতে এসেছে। নীলিমা সালাম দিয়ে বলে, এসেছে ভালো কথা, তোমার ননদ ননদের জামাই সাথে দেখছি আরো অতিথি রয়েছেন, সবাইকে ভালো মতো আপ্যায়ন করে বিদায় দিও। আর আমি এসেছিলাম একটা দরকারে, কিন্তু এখন মনে হচ্ছে যার জন্য এসেছিলাম তার আর কোনো প্রয়োজন নেই, তাই আমাকে আর ডাকবে না, আমি আমার রুমে গেলাম। নীলিমা যেই না হাঁটা ধরবে ঠিক তখনই রাইসা বেগম ফুপি ডাক দিয়ে বলেন, এত অভিমান করেছিস মা এই ফুপিটার উপরে, তোর এই ফুপিটাকে কি মাফ করে দেওয়া যায় না মা? নীলিমা জোরে জোরে হাসতে থাকে। ভুবন কাঁপানো হাসি, এ হাসি কি কান্নায় রূপ নেবে নাকি আগুনের ফুলকির রূপ নেবে, বুঝে উঠতে পারে না রাফা বেগম। এই পৃথিবীর মানুষ খুবই নিষ্ঠুর, স্বার্থপর, সবাই সবার কার্য সিদ্ধি করার জন্য খারাপ কাজ করতেও অন্যের ক্ষতি করতেও একটাবারও ভাবে না। নিজেদের প্রয়োজনে অন্যদের ব্যবহার করে থাকে। আপনারাও ঠিক আমাকে আপনাদের প্রয়োজনে ব্যবহার করেছেন। যখন দেখলেন আপনাদের বিজনেস খারাপ চলছে, তখন আমার আম্মুর থেকে সাহায্য নেওয়ার জন্য আমাকে আপনার ছেলের বউ করেছেন। হুম মানছি, আমি রোশন ভাইয়াকে মনে মনে পছন্দ করতাম। আপনারা কি করলেন, আমার ছোট মনটাকে নিয়ে এইভাবে খেলা করলেন, যাকে বলে বিয়ে বিয়ে খেলা। আমার ছোট মনের ভালোবাসা নিয়ে আপনারা পুতুল খেললেন। আরে আপনারা একটা বার বলতেন আপনাদের টাকা লাগবে, তাহলে তো আম্মু তার সব সম্পত্তি আপনাদেরকে দিয়ে দিত। আপনারা সামান্য টাকার জন্য আমাকে নিয়ে এমন ভাবে খেলেন। যেই দেখলেন আম্মু টাকা দিতে নারাজ, অবশ্যই আপনারা তো যৌতুক চেয়েছিলেন। যখন দেখলেন আম্মু যৌতুক দিতে নারাজ, তখন আপনারা কাকিমার সাথে মিলে আপনার ছেলেকে পাঠিয়ে দিলেন বিদেশে। রোশনের দিকে আঙুল উঠিয়ে বলে, এই যে রোশন ভাইয়া, তুমি কি করে পারলে তোমার এই ছোট্ট নীলুর সাথে এমন কাজ করতে? তুমি কি পারতে না তোমার মায়ের মুখের উপর বলতে তুমি তোমার নীলু পাখিকে চাও, অন্য কিছু চাও না? তুমি একটা বারের জন্য ও আমার কথাটা ভাবলে না? ভাবলে না আমি বাকি জীবনটা কিভাবে বাঁচবো, সমাজে মুখ দেখাবো কি করে? তুমি শুধু তোমার মায়ের কথাটাই ভাবলে। তুমি তোমার মায়ের মতোই লোভী। তারা বলল আম্মু টাকা দিতে পারবে না, তখনই তুমি বাড়ি দিলে বিদেশে। আর কাকিমা, তুমি একটি বার বলতে আমাকে বা আম্মুকে তুমি তোমার মেয়ের সাথে রোশন ভাইয়ার বিয়ে দিতে চাও, রোশন ভাইয়াকে তোমার মেয়ের জামাই বানাবে। আর একটি বার যদি বলতে, অবশ্য তুমি তো স্বার্থপর মহিলা, তুমি আমার মায়ের টাকার জন্য আমাদের সাথে থাকতে, আবার ফুপির সাথেও থাকতে, রোশন ভাইয়াকে মেয়ে জামাই বানাবে বলে। দুই নৌকায় পা দিয়ে চলেছ তুমি। একটা কথা কি জানো, যারা দুই নৌকায় পা দিয়ে চলে তারা কখনোই সফল হয় না, দুই নৌকা থেকে ফসকে পড়ে একদম নদীতে। আশা করি তুমি এখন বুঝতেই পারছো জীবনে তুমি কত বড় পাপ কাজ করেছো। নীলিমার ও কাকিমা মাথা নিচু করে বসে আছে। মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলার সাহস হয় না এখন আর। নীলিমার ফুপি নিচু কণ্ঠে বলেন, আমায় মাফ করে দিস মা, আমি অনেক ভুল করে ফেলেছি, এখন তার জন্য আমি সত্যি অনুতপ্ত। তুই প্লিজ আমাদের সাথে ফিরে চল মা। নীলিমা হো হো করে হেসে ওঠে। এই হাসি কষ্টের হাসি, এই হাসিতে আছে শুধুই কষ্ট। যে ফুপিকে মায়ের আসনে রেখেছিল, সেই ফুপি টাকার জন্য তার সাথে কি জঘন্য খেলাটাই খেলল। নীলিমা মায়ের পাশে দাঁড়ায়, মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু তোমার কাছে মেয়ে বড় না ননদ বড়? রাফা বেগম মাথা নাড়িয়ে বলেন, আমার মেয়ে আমার কাছে সবার আগে। তাহলে ওদের জলদি বিদায় করো, আমি আর নিতে পারছি না এই স্বার্থপর মহিলাদের। নীলিমার ফুপি এবং কাকিমা কেমন অপমানিত বোধ করে। নীলিমার ফুপি বলে, এসেছিলাম তোকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু তুই আমাদের এইভাবে যে অপমান করবি, বুঝলে তোর মুখও কখনো দেখতে আসতাম না।
পাশে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে, কি তোমাদের কি আরো অপমানিত হওয়ার ইচ্ছা আছে? সবাই এক এক করে উঠে হাঁটা শুরু করে। শুধু রোশন বসে থাকে তার প্রেয়সীর দিকে তাকিয়ে। এই মায়া ভরা মুখখানি আজ ৫ বছর পরে দেখছে। মনের ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করছে রোশনের। ইচ্ছা করছে তার প্রেয়সীর মায়াবী মুখে হাত রেখে বলতে, তুই তোর রোশন ভাইয়াকে ভুল বুঝিস না। আমার কিছু করার ছিল না তখন আমাকে নিষ্ঠুর হতে হয়েছে। পারলে তোর রোশন ভাইয়াকে মাফ করে দিস প্রেয়সী। রোশন যাওয়ার আগে নীলিমার কানের কাছে ফিসফিস করে বলে, তুই আমার প্রেয়সী, তুই আমার ছেলে আছিস এবং থাকবি। আমার মায়াবতী প্রেয়সী। নীলিমার আজ মনটা কেমন ফুরফুরে। ঘুম থেকে উঠেই মায়ের রুমে গিয়ে দেখে বই পড়ছে। নীলিমা আস্তে করে মায়ের পাশে বসে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, আম্মু, এখন বই পড়ছো তুমি? মেয়ের কণ্ঠে কেঁপে ওঠে রাফা বেগম, সাথে সাথে বই বন্ধ করে বালিশের নিচে রেখে দেয়। নীলিমার কিছুটা সন্দেহ হয় কিন্তু প্রকাশ করে না। রাফা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, এত সকালে উঠলি যে মা? একে তোর তো জ্বর এসেছে, এখনই চল ওষুধ নিবি। নীলিমা মায়ের কথা শুনে মুচকি হাসে। মায়েরা কি না করতে পারে? 1 মা টাকার লোভে নিজের সন্তানকে দূরে ঠেলে দেয় তো আর 1 মা সন্তানের জন্য পাগল প্রায়। কি রে মা, কি ভাবছিস এত? রাফা বেগম চিন্তিত হয়ে বলেন। কিছু না মা, ভাবছি আজ আর কলেজে যাব না, শরীরটা ভালো না। আচ্ছা মা, তোমাকে একটা প্রশ্ন করি। রাফা বেগম কিছুটা ঘাবড়ে যায়। মেয়ে যখনই কোন প্রশ্নের কথা বলে ঠিক তখনই কোনো না কোনো গোপন কথা যা নীলিমার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনে। মায়ের এমন চিন্তিত মুখ দেখে নীলিমা বলে, কি হলো আম্মু, ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না, আমি জাস্ট একটা কথা জানতে চাই যা তোমার অজানা নয়। রাফা বেগম নিজেকে সামলে বলে, কি বলবি বল নীলু, আমি ভয় পাচ্ছি না। নীলু মায়ের থেকে অভয় পেয়ে বলে, আমি সেই ছোট থেকেই দেখে আসছি তুমি খুব সকালে উঠেই এই বইটাই নিয়ে বসো, আবার আমাকে দেখলেই লুকিয়ে রাখো। কিন্তু কেন রাখো মা? এর পেছনে কি কোনো রহস্য আছে যা আমার না জানা? তুমি কি বলবে আমায় কিছু? রাফা বেগম মেয়ের প্রশ্নে কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না, কোনো রকম মেয়েকে বুঝিয়ে রুমে পাঠায়। রাফা বেগম বালিশের নিচ থেকে বই বের করে কাঁদতে থাকে আর বলে, কেন তুমি আমাকে এমন দোটানায় ফেলে দিলে? আমার যে আর এই যন্ত্রণা সহে না। মেয়েটাও পুরুষে সেই ছোট থেকে। তুমি কবে ফিরে আসবে? কবে এসে তোমার আদরের নীলুকে আদর করবে? ঘটে যাওয়া 7 বছর আগের সেই রহস্যের সমাধান করবে। বেশ কিছুদিন কেটে যায়। নীলিমার এখন আর গল্লির পথ থেকে বাসা যেতে আসতে কোনো অসুবিধা হয় না। ওই দিন যখন রাফা বেগম এবং নীলিমা গল্প করে রুমে যায়, তার ঠিক 10 মিনিট পর খবর আসে মুন্না সহ তার দলবলদের পুলিশে ধরে নিয়ে গিয়েছে। মুন্না নাকি ওই দিন একটা 6 বছরের বাচ্চা মেয়েকে রেপ করেছিল। এই কথাটা শোনার পর খারাপ লেগেছিল নীলিমার, আবার এই ভেবে শান্তিও লেগেছিল, ওই অসভ্য মুন্নার অভয় ওকে আর গুটিয়ে থাকতে হবে না। আজ থেকে নীলিমা আবার কলেজ যাওয়া শুরু করবে। খুব সকাল সকাল উঠে রেডি হয়ে ডাইনিং এ বসে আছে। আজ রাফা বেগম মেয়ের পছন্দের খাবার আলু পরোটা আর আলু দিয়ে ডিম ভুনার সাথে মূলার হালুয়া বানিয়েছেন। মেয়ের পছন্দ বলে কথা, মেয়ের জন্য সবকিছু করতে পারেন রাফা বেগম। রাফা বেগম নিজ হাতে মেয়েকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলেন। নীলিমা মায়ের থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। মাঝপথে দেখা হয় প্রিয় বান্ধবী নিশাদের সাথে। 2 বান্ধবী গল্প করতে করতে কলেজে চলে আসে। কলেজে পা রাখতেই দেখে অনেক সুন্দর করে সাজানো, চারিপাশে ফুল আর ফুল, মাঝখানে ফুল দিয়ে রাস্তা। নীলিমা নিশাদ কিছুই বুঝে উঠতে পারছে না। নীলিমাকে চিমটি দিয়ে বলে, কি রে, আজ কলেজ এত সুন্দর করে সাজিয়েছে কেন? আরে দোস্ত, তুই যেখানে আমিও সেখানে, আর আমি তো অনেক দিন কলেজেও আসি না। নিজেকে কেমন নতুন নতুন লাগছে। আমার মনে হয় তোকে আর আমাকে স্বাগত জানানোর জন্য এমন আয়োজন করেছে। একটা কাজ করি, চল আমরা এই ফুলের রাস্তা ধরে হেঁটে যাই। নিশাদ খুশিতে গদগদ হয়ে বলে। নিশাদ যেই না পা রাখবে ঠিক তখনই ধমকে ওঠে কেউ একজন। 2 জনে ভয় লাফিয়ে ওঠে। পাশে ফিরতেই দেখে কলেজের সিনিয়র ভাই তুহিন। নিশাদ তুহিনকে খুব ভয় পায়, মুখ কাচুমাচু করে নীলিমার পাশে দাঁড়ায়। নীলিমা তুহিন ভাইকে সালাম দিয়ে বলে, ভাইয়া কলেজে কোনো প্রোগ্রাম আছে? ঘুম আছে, তোমরা জানো না?
আমাদের কলেজে নতুন টিচার নিযুক্ত করা হয়েছে, তোমরা তো জানোই আমাদের কলেজে নতুন টিচার আসলে তাকে ওয়েলকাম করার জন্য প্রোগ্রাম করা হয়। তোমরা দুইজন জলদি করে শেখ রাসেল ভবনে চলে যাও, ওইখানেই তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিবেন আমাদের প্রিন্সিপাল স্যার। চশমা খুলে এক নাগারে বলে হঠাৎ লাগায় তুহিন। চল রে নিশা, তোর তুহিন ভাই আমাদের যেতে বলেছে। ভাই তুলতে তুলতে বলে নীলিমা। শুধু আমার একার তুহিন ভাই, তোর কিছু না। মুখ ফুলিয়ে বলে। মেয়েটা মুখ ফুলিয়ে কথা বললে নীলিমার বেশ লাগে। খুনসুটি করতে করতেই হাঁটা লাগায় শেখ রাসেল ভবনে। এতটা সুন্দর করে আয়োজন করা হয়েছে, একবার দেখলেই বারবার দেখতে মন চাইছে। সারা দেওয়াল জুড়ে ফুলের ছড়াছি। টেবিলের উপরে ফুল দিয়ে লাভ সেভ করা, ভিতরে মোমবাতি দিয়ে লাভের সাথে নামের ফার্স্ট ওয়ার্ড আর লেখা। নীলিমা এবং নিশা চারিপাশ ঘুরে ঘুরে দেখছে, শুধু দুই বান্ধবী না, কলেজের সকলেই পুরো অবাক, এত সুন্দর করে কখনো সাজানো হয়নি কলেজ ক্লাসরুম। এর ভেতরেই প্রিন্সিপাল স্যার চলে আসেন, সবার উদ্দেশ্যে যার যার সিটে বসার অনুরোধ করেন, স্টুডেন্টরা যে যার জায়গাতে বসে পড়ে। প্রিন্সিপাল স্যার সালাম বিনিময়ের মাধ্যমে তার প্রথম বক্তব্য শুরু করেন। আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো না থাকলে কেউই আজ এখানে উপস্থিত থাকতে পারতেন না, এবং আপনাদের নতুন শিক্ষকের সাথে পরিচিতও হতে পারতেন না। এই নীলু পেট মোটা প্রিন্সিপাল স্যার এই সব কি বলেন? আমরা ওনার বাচ্চারাও মতো, তাহলে ভাই বোন কেন বলছেন? পাগল হয়ে গেলেন নাকি প্রিন্সিপাল স্যার? নিশাদ ফিসফিসিয়ে বলে নীলিমাকে। নীলিমা নিশাদকে চিমটি মেরে বলে, টিচাররা সবসময় স্টুডেন্টদের ভাই বোনই বলে থাকেন। তুই চুপ করে বসে থাক, দেখ এখনই নতুন টিচারের নাম ঘোষণা করবেন। নীলিমার ও কথায় চুপ হয়ে যায় নিশাদ। প্রিন্সিপাল স্যার এইদিকে নতুন টিচারের নামও বলে দিয়েছেন, রোশন আহমেদ হৃদয়। এবার সব স্টুডেন্টের অপেক্ষা নতুন টিচারের মুখ দেখার জন্য। ব্ল্যাক সানগ্লাস, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ওয়াচ, সবকিছু ব্ল্যাক, সাদা চামড়া, তার উপরে সব ব্ল্যাক, এক কথায় মাশাআল্লাহ। সব মেয়েদের হুঁশ উড়ে গেছে তাদের বাংলা টিচারকে দেখে। এতটা সুদর্শন পুরুষকে দেখে সালাম বিনিময় করার কথা বেমালুম ভুলে গেছে। নিশাদ তো পুরাই পাগল হয়ে গেছে, নীলিমা তো মেরে গেছে, একাকে দেখছে। নীলিমার চোখের পাতা পড়ছেই না, ওইদিকে নতুন টিচার সবার উদ্দেশ্যে সালাম দিয়ে তার পরিচয় পর্ব শুরু করে দিয়েছে। তোমাদের জন্য আমি আমার প্রেয়সীকে সারা জীবনের মতো পেয়েও হারিয়ে ফেলেছি, একমাত্র তোমাদের জন্য। তোমাদের লোভের জন্য আমার জানটাকে আমি আমার পাশে পাচ্ছি না। প্রতিনিয়ত আমি তিলে তিলে মরছি। তোমরা কেমন মা বাবা? সামান্য টাকার জন্য নিজের সন্তানের সুখ কেড়ে নিলে। তোমাদের মতো মা বাবা যে সন্তানের আছে, সেই সন্তান জীবনেও সুখী হবে না। তোমরা আমার ছোট্ট নীলুর মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছো। যে নীলু রোশন ছাড়া কিছুই বুঝতো না, যে নীলু রোশন বলতে পাগল ছিল, সেই নীলু আমাকে দেখলে ঘৃণায় দূরে সরে যায়, এমনকি আমার কথা, আমার চেহারা দেখলেই ঘৃণায় চোখ কান বন্ধ করে নেয়। আমার ছায়াও সহ্য করতে পারে না। সব কিছু তোমাদের জন্য, সব। তবে তোমরা এইটা ভেবো না আমি তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করব। আমি আমার নীলুকে আবার আমার করেই ছাড়ব। নীলু, তুই তো একটা বার বুঝবি তোর রোশন ভাইয়ার কথা। তোর রোশন ভাইয়া তোকে কতটা ভালোবাসে। তুই একটা বার আমায় বলার সুযোগ দিয়ে দেখতি, তোর রোশন ভাই তোকে ঠকাতে চায়নি। আমি যে পরিস্থিতির শিকার হয়েছিলাম। নীলিমার অবহেলা চিনেও না চেনা, প্রতি মুহূর্তে ওকে ইগনোর করা কিছুই নিতে পারেনি রোশন। আজ যখন নীলিমা জেদ করে ওকে রিকশা থেকে নামিয়ে দেয়, তখন খুব কষ্ট পায় রোশন। বাসায় এসে তুমুল ঝগড়া করে মা বাবার সাথে। ভয় আসমা বেগম, রোশনের আম্মু, কথা বলেন না। ছেলে বিদেশ থেকে দেশের মাটিতে পা রেখেই কেমন পাল্টে গেছে। সবসময় একা থাকে, খাওয়ার সময় খেয়ে যায়, কখনো আবার না খেয়ে দিন পার করে। একদম চুপ হয়ে গেছে। কিছু জানতে চাইলে বিরক্তি প্রকাশ করে। মা বাবা চোখের বিষ। ভালোবাসা এমন একটা বিষ, যা পান করলেও বুক জ্বলবে, পান না করলেও বুক জ্বলবে। বাবা মায়ের দোষে আজ দুইটা জীবন নষ্ট। নীলিমা খুব একটা স্বাভাবিক নয়, তবে চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক করার। কতদিন ক্লাস না করে থাকবে, তাও আবার ওই মানুষটার জন্য? কখনোই না। নিশাদ, নীলিমা ক্লাসরুমে বসে আছে, কিছু সময় পরই ক্লাস শুরু হবে। নিশাদ গল্প শুরু করে দিয়েছে।
টপিক নতুন বাংলা টিচার। রূপগুণ, চলাফেরা, তার অ্যাটিটিউড সবকিছু নিশাদের খুব ভালো লাগে। নীলিমা নিশাদের এমন কথায় বিরক্ত হয়ে বলে, তুই এত ছেঁচেরা কেন রে? তুই না তুহিন ভাইকে পছন্দ করিস, এখন আবার রোশন ভাইয়া মানে রোশন স্যারকে নিয়ে পড়ছিস। তোর সমস্যাটা কি বলতো? নিশাদ নীলিমার কথায় ডেপ ডেপ করে তাকিয়ে থাকে ওর দিকে আর ভাবে, কই নীলু তো এর আগে কখনো এমন করে নাই। কিছুদিন হলো নীলিমার আচরণ অনেক পাল্টে গেছে। নিশাদ এই ভেবে চুপ করে যে মানুষের মুড সবসময় একরকম থাকে না। বাংলা স্যার চলে এসেছে। স্টুডেন্টরা টিচারকে দেখে দাঁড়িয়ে পড়ে। রোশন সবাইকে বসতে বলে, সবার উদ্দেশ্যে বলে, কেমন আছেন আপনারা সবাই? সকলে উড় দেয়, ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? রোশনও উড় দেয়, ভালো আছি। আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস তো আমরা রেগুলারই করব, তো আজ তোমাদের সবার সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। সকলে চিল্লিয়ে বলে, জি স্যার। এক এক করে সবার পরিচয় পেয়ে যায়। নারিমা বসেছে মাঝ বরাবর বেঞ্চিতে। নীলিমা নিশাদকে বাদ দিয়ে সবার সাথে পরিচিত হয়ে নেয়। নীলিমা কিছুটা অপমানিত বোধ করে, মাথা নিচু করে চুপ হয়ে বসে আছে। এই মেয়ে নাম কি তোমার? চট করে মাথা তুলে দেখে তাকেই বলছে। নীলিমা উঠে দাঁড়িয়ে বলে, আমার নাম নীলিমা। নীলিমা আগে পড়ে আর কিছু নেই। কপাল কুঁচকে বলে রোশন, কেন থাকবে না, আরো নাম আছে মিস নীলিমার আফসান। দাঁতে দাঁত চেপে বলে নীলিমা। মিস নীলিমার আফসান, তো আপনি কি দয়া করিয়া আমাদের আপনার পরিচয় ঠিক করে দিবেন? মুচকি হেসে বলে রোশন, আমি নীলিমার আফসান, আমার বাড়ি কোথায় আশা করি আপনারা সবাই জানেন, তাই আশা করি আমার পরিচয় আর দিতে হবে না। ধন্যবাদ। রাগে গজগজ করতে করতে একদমে বলে নীলিমা। রোশন তার জায়গায় চলে যায়। আজ ফার্স্ট দিন, তাই টুকিটাকি কথা বলে আজকের মতো ক্লাস শেষ করে। নীলিমার এখন ক্লাস নাই, তাই ও লাইব্রেরি যায় বই কালেক্ট করতে। লাইব্রেরি 3 তলায় হওয়ায় নীলিমা আস্তে আস্তে সিঁড়ি থেকে উঠছে। ওর আবার একটা দোষ আছে, সিঁড়ি থেকে উঠতে গেলে ধূপ ধাপ করে পড়ে। নীলিমা সিঁড়ি গুনতে গুনতে উঠছে, ঠিক তখনই উপর থেকে সিনিয়র আপুরা দৌড়ে নিচে নামতেছিল আর হঠাৎ করেই ধুম, সবাই নীলিমাকে নিয়ে নিচে পড়ে। নীলিমা নিচে, বাকি সবাই ওর উপরে। রাফা বেগম কেঁদেই চলেছে, থামার কোনো নামই নাই। ডক্টর এত করে বলেছে, বেশি একটা ক্ষতি হয় নাই, কিন্তু কি শুনে কার কথা? সন্তানের একটু কিছু হলে মায়েরা পাগল হয়ে যায়। নিশাদ বুঝিয়ে যাচ্ছে রাফা বেগমকে, ঠিক হয়ে যাব। পাশেই দাঁড়িয়ে মাথা নিচু করে আছে সিনিয়র আপুরা। তাদের কারোর তেমন কোন ক্ষতি হয় নাই। হাতের কোনো কেটে গেছে একজনের, একজনের মাথার এক সাইড সামান্য আঘাত পেয়েছে, বাকিরা ঠিক আছে। নীলিমার উপরে পড়ায় ওর মাথার পেছনে ফেটে গেছে, হাতে আঘাত পেয়েছে, শরীরের বিভিন্ন অংশে জখম হয়। ওর উপরে পড়ার সাথে সাথে সেন্স হারিয়ে ফেলে সিনিয়র যারা পড়েছিল ওর উপরে, তারা জলদি করে ওকে হসপিটালে নিয়ে আসে। রোশনের চোখ থেকে অঝরে পানি পড়ছে। নিজেকে পৃথিবীর সব থেকে খারাপ স্বামী বলে দাবি করছে। কেন সে ওই সময় থাকলো না নীলিমার কাছে? আজ যদি নীলিমার কাছে থাকতো তাহলে কখনোই এমন হতে দিত না। নীলিমার ক্ষতি কখনোই হতে দিত না। কে বুঝাবে রোশনকে? ওদের সম্পর্কের কথা তো কলেজের কেউ জানে না। যদি কেউ জানতো তাহলে রোশনকে সান্ত্বনা দিত, বোঝাতো এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা বলে কয়ে আসে না, যখন তখন চলে আসে আগে থেকে। যদি কেউ জানতে পারতো তাহলে দুর্ঘটনা থেকে নিজেদের জীবন রক্ষা করতে পারত। মায়ের শুকনো মুখ দেখে নীলিমার মন পুড়ে ওঠে। শত কষ্টের মাঝে মুখে হাসি ফুটিয়ে কাবা কাবা কণ্ঠে বলে, না মা, আমি একদম ঠিক আছি। তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? ঠিক মতো খাওয়া হয় নাই বুঝি? এমন পরিস্থিতিতে মেয়ের মুখে এমন ধরনের কথা শুনে রাফা বেগম কান্না করে দেয়। মায়ের কান্না দেখে নীলিমা বিচলিত হয়ে পড়ে। ঠিক ওই সময় নিশাদ হাসি মুখে প্রবেশ করে রুমে। রাফা বেগমকে বলে, আন্টি আপনি বরং একটা কাজ করেন, কিছু একটা খেয়ে নিন, সেই সকাল থেকে একটু বানিয়েও মুখে দেননি। আমি নীলুর জন্য স্যুপ নিয়ে এসেছি, ওকে খাইয়ে দিচ্ছি, আপনি চট করে খেয়ে ঝট করে চলে আসেন। রাফা বেগম যেতে রাজি হচ্ছিলেন না, নীলিমার কথায় খেতে যায়। নিশাদ নীলিমাকে স্যুপ খাইয়ে দিচ্ছে, নীলিমাও চুপ করে খেয়ে নিচ্ছে। নীলু, রোশন স্যার তোর কি হয়? নিশাদের বলতে দেরি, নীলিমার বিষম খেতে দেরি নাই।
নিশাদ জলদি করে ওকে পানি খাইয়ে দেয়। জানিস নীলিমা, তোর এমন অবস্থার কথা শুনে কলেজ থেকে হন্তদন্ত করে ছুটে আসে অনেকেই অনেক প্রশ্ন করতেছিল, কিন্তু কারোর কথা কানে লাগায় না। তোকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়, ডক্টর বলেছে রক্ত লাগবে, তখন প্রায় পাগলের মতো ছুটে তোর জন্য রক্ত এনেছে। আমি দেখেছি তোর জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, নামাজ পড়ে অনেক কান্নাকাটি করতেছিলেন। এমন তো একমাত্র তারাই করে। নীলিমা বলে, কারা করে রে? নিশাদ বলে, কে আবার? ভালোবাসার মানুষ, আত্মার মানুষ। আচ্ছা নীলিমা, রোশন স্যারের সাথে তোর কি কোনো কিছু আছে যা আমি জানি না? নীলিমা গভীর চিন্তায় পড়ে যায়। ছোটবেলায় নীলিমার কিছু হলে রোশন এমন পাগলামি করত, কান্না করত, নামাজ পড়ে দোয়া করত ওর জন্য। তাহলে রোশন ভাই কি পাল্টে গেছে? নীলিমার সেই ছোটবেলার রোশন ভাই হয়ে গেছে, যাকে নীলিমা পাগলের মতো ভালোবাসত। এক মুহূর্তে ভুলে গিয়েছে পুরনো সব দুঃখ কষ্টের কথা। নিশাদের চিল্লানি শুনে ভাবনার জগৎ থেকে ফিরে আসে। সামনে তাকাতেই দেখতে পায় কলেজের সেই সিনিয়র আপুদের। সকলের চোখে পানি চিকচিক করছে, মাপ চাচ্ছে, বারংবার হাত জোর করে বলছে নীলিমার সাথে দেখা করতে দিতে, কিন্তু নিশাদ কিছুতেই শুনছে না ওদের কথা। নিশাদের এক কথা তাদের জন্য নীলুর আজ এমন অবস্থা। ওর কাছে আসলে নীলিমা আরো অসুস্থ হয়ে যেতে পারে। নীলিমা নিশাদকে ডাক দিয়ে কাছে রাখে। নিশাদ কাছে যেতেই বলে ওদের ভেতরে আসতে দিতে। নিশাদ না করলেও নীলিমা বুঝায় ওদের কারোর দোষ নাই, একটা দুর্ঘটনা ছিল। নিশাদ অভয় দিয়ে বলে, ঠিক আছে, তবে বেশি সময় নেওয়া চলবে না। সকলে খুশি হয়ে হুড়মুড় করে ঢুকে পড়ে কেবিনে। নীলিমার অপছন্দের অনেক ধরনের খাবার নিয়ে আসে একজন, তো নিজ হাতে রান্না করে নিয়ে এসেছে। নীলিমার কাছে মাপ চায় তাদের ভুলের জন্য। আসলে দোষটা ওদেরই ছিল। কলেজে নিজেদের লিডার মনে করে, যা ইচ্ছা তাই করে, সারাক্ষণ দাবাদাবি করে বেড়ায়, একটাও ক্লাস করে না। পরীক্ষার সময় রেজাল্ট আসে ফেল। নীলিমা মুচকি হেসে ওদের বলে, আপুরা আর এমন কোন কাজ করবেন না আশা করি। সকলেই কথা দেয় জীবনেও আর এমন বাদরামি করবে না। একসময় ডক্টর এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আজ হসপিটাল থেকে নীলিমাকে ছুটি দিয়েছে। নীলিমা তো বাচ্চাদের মতো আনন্দে মেতে উঠেছে, এই ভেবে আজ থেকে ওর ছুটি। হসপিটালে থাকতে একদমই ভালো লাগে না। কতদিন নিজের বাড়ি আসতে পারে নাই। নিজের ঘরে একটু ঘুমানোর জন্য বারবার ছটফট করেছে। ডক্টর আসলেই বলতো, অঙ্কেল আমি বাসায় ফিরবো কবে? আমার এইখানে ভালো লাগছে না। ডক্টর মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে বলতো, এই তো মামুনি, খুব জলদি তুমি বাসায় ফিরতে পারবে। এই 5টা দিনে রোশন একটা বারও ওকে দেখতে আসেনি। নিশাদের কাছে শুনেছে রোশন নাকি প্রথম দিন রাতে এসে তার পাশে বসেছিল অনেক সময়। তারপর থেকে আর তার দেখা পায় নাই। নিশাদের একটু সমস্যা ছিল, যার জন্য একদিন পর এসেছে। তাই ঠিক করেও বলতে পারে নাই। রাফা বেগম মেয়ের পছন্দের রান্না করেছেন আজ। নীলিমা হসপিটাল থেকে এসে ঘুমিয়ে পড়েছে। রাফা বেগম মাঝে মাঝে দেখে এসেছে মেয়ের কিছু লাগবে কিনা। মেয়ে বায়না করছে আজ কার্টুন দেখবে আর খাবে। অগত্যা রাফা বেগম সবকিছু রেডি করে মেয়েকে নিয়ে বসিয়েছে সোফায়। নিজ হাতে খাইয়ে দিচ্ছে। নীলিমা কার্টুন দেখছে আর খাচ্ছে। গেটে নক পড়তেই ছুটে গেছে গেট খুলতে। গেট খুলতেই রাফা বেগম বলে ওঠে, আপনি? লিভিং রুমের সোফায় বসে থাকা অপরিচিত ব্যক্তিটির দিকে একভাবে তাকিয়ে আছে নীলিমা। একটিবারের জন্য চোখের পাতা পড়ছে না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে লোকটাকে, কে হতে পারে উনি। মনে হয় কোথায় যেন দেখেছি। গোলগাল চেহারাটা খুব পরিচিত, কিন্তু কে এই চেনার ভেতরে অপরিচিত ব্যক্তিটি? আজ নীলিমার প্রশ্নের পাহাড় উঠেছে। এই পাহাড় কে কাটবে? না কাটলে তো দম বন্ধ হয়ে আসবে। যাকে পাহাড় কাটতে বলবে সে নিজেই অবাক হা করে তাকিয়ে আছে সামনে বসে থাকা মানুষটার দিকে। হয়তো সে নিজেও এমন কিছু আশা করেনি। আম্মু, এই আম্মু, কি হয়েছে তোমার? তুমি এমন কারেন্টে শর্ট খাওয়ার মতো করে বসে আছো কেন? তুমিও কি আমার মতো ওনাকে চেনা না চেনার ভেতরে আছো? এ আম্মু, রাফা বেগমকে ধাক্কা দিয়ে বলে নীলিমা। রাফা বেগম ধাক্কা খেয়ে হুঁশে ফিরে আসে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, নীলুমা, ওষুধ নেওয়ার সময় হয়ে গেছে, রুমে চল। আজ মায়ের কথা কেমন জানি লাগছে নীলিমার।
রাফা বেগম যখনই কথা গোপন করার চেষ্টা করে ঠিক তখনই মুখটা কেমন শুকিয়ে আসে। নীলিমা রাফা বেগমকে বেশি ঘাটায় না, একাই চলে আসে রুমে। আপনি বেঁচে আছেন? এতদিন কোথায় ছিলেন? আপনাকে আমি কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমি তো ধরেই নিয়েছিলাম আপনি আর এই পৃথিবীতে নেই। কথাগুলো একনাগাড়ে বলে ফুপিয়ে কান্না করতে থাকে রাফা বেগম। লোকটা মুচকি হাসি দিয়ে বলে রাখে, আল্লাহ তোমারে কে? আমি এতদিন এই পৃথিবীতেই ছিলাম, আর তোমাদের খোঁজ খবরও রেখেছি সব সময়। তোমরা খেয়েছো নাকি খাওনি সব খবর আছে সব। শেষের কথাটা একটু জোরেই বলে রাফা বেগম মাথা নিচু করে নেয় ভয়। শোনো রাফা, আমার মেয়েকে ডাক দেও। কতগুলা বছর মেয়েটার মুখে বাবা ডাক শুনি না, ওকে ডেকে নিয়ে এসো যাও। রাখা বেগম জলদি করে মেয়েকে ডাকতে যান। নীলিমা মায়ের এই দিকে আসা দেখে জলদি করে রুমে ঢুকে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। এতক্ষণ লুকিয়ে লুকিয়ে দেখছিল। নীলুমা, ঘুমিয়েছিস? দুইবার ডাকাতেই নীলু নড়েচড়ে ওঠে, আর মরা ভেঙে বলে, কিছু বলবে মা? রাফা বেগম বলে, নিচে চল, তোমার একটু দরকার আছে। নীলিমা কোনো কথা না বলে নিচে আসে। সোফায় বসে রাফা বেগমকে জিজ্ঞাসা করে, কি বলবে আম্মু বলো। সামনে থাকা লোকটা ইশারা করে রাফা বেগমকে পরিচয় করিয়ে দেবার জন্য। রাফা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, নীলুমা, তোর সামনে যে বসে আছে ওই লোকটা তোর বাবা। নীলু আকাশ থেকে পড়ছে এমন ভাবে হা করে তাকিয়ে আছে। মুচকি হেসে বলে, আম্মু তুমি আবার দ্বিতীয় বিয়ে করলে কবে? রাফা বেগম মেয়ের কথায় বুদ্ধ হয়ে যায়, অবাকের সুরে বলে, কি বললি দ্বিতীয় বিয়ে মানে? নীলিমা আবার হাসে বলে, দ্বিতীয় বিয়ে না হলে বাবা আসবে কোথা থেকে? আমার বাবাই তো সেই কোন ছোট্টবেলায় আকাশের তারা হয়ে গেছে। মেয়ের এমন কথা আজগর সাহেবের বুকে লাগে, খুব কষ্ট হচ্ছে ওনার। বেঁচে থেকেও আজ মেয়ের কাছে মৃত, এর থেকে বেশি কষ্ট বুঝি দুনিয়াতে নাই। চোখের পানি মুছে মেয়ের সামনে হাঁটু মুড়ে বসেন। মেয়ের পছন্দের চকলেট বের করে মেয়ের হাতে দিয়ে বলে, বাবাই তো হারিয়ে গিয়েছিল ওই দূর অজানা দেশে। তোমার মা ভেবেছিল গিয়েছি আমি মরে এই পৃথিবী ছেড়ে, কিন্তু দেখো মা, আল্লাহ যাকে বাঁচান তাকে মারার সাধ্য কে আছে কারোর। তাই তো মা ফিরে এসেছি তোমার কাছে। নীলিমা জড়িয়ে ধরে আজগর সাহেবকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে নীলিমা। আজ কত বছর পর সে তার বাবাকে পেয়েছে। বাবার ছায়া মাথার উপরে থাকলে কোনো কিছুর ভয় থাকে না। ছোট্টবেলায় আজগর সাহেব যখন দূরে কোথাও যেতেন তখন মেয়ের রাগ ভাঙাতেন চকলেট দিয়ে, সাথে ছন্দের মতো করে দুই এক লাইন কথা বানাতেন। নীলিমা আজগর সাহেবের কথা শুনে বুঝতে পারে এটা সত্যি তার বাবাই। বেশ সুস্থতা বোধ করায় নীলিমা কলেজে এসেছে আজ। বরাবরই টপ করে আসছে, এখন যদি ক্লাস মিস দেয় তো গেপে পড়ে যাবে। নীলিমা না আসলে নিশাত ও আসে না। নীলিমাকে আসতে দেখে নিশাত দৌড়ে আসে, হাবাতে হাবাতে বলে, দোস্ত তুই এসেছিস, তোর সাথে উনি কে ছিল রে? নীলিমা পিছনে ফিরে দেখে বলে, আমার বাবা। নিশাত অবাকের সুরে বলে, তোর বাবা? হুম, কোনো সনদেহ? নীলিমা ভুরু নাচিয়ে বলে, সনদেহ থাকবে না, তোর বাবা তো মারা গিয়েছেন। তাহলে এখন আসলো কোথা থেকে? নীলিমা মুচকি হাসি দিয়ে বলে, আমার বাবা বেঁচে ছিলেন রে, উনি এতদিন বিদেশে চিকিৎসারত ছিলেন। আমরা ভেবেছিলাম বাবা মারা গেছেন, কিন্তু তিনি বেঁচে ছিলেন, কিছুদিন আগেই এসেছেন। নিশাদকে এক বক্স চকলেট দিয়ে বলে, এইগুলা তোর বাবা বিদেশ থেকে এনেছেন। নিশাদ চকলেট পেয়ে খুব খুশি, আর কোনো প্রশ্ন না করে ক্লাসে চলে আসে। নীলিমার মন কেমন ছটফট করছে, আশেপাশে কাউকে খুঁজছে, কিন্তু যাকে খুঁজছে তাকে পাচ্ছে না। নীলিমার এমন অস্থিরতা দেখে নিশাদ বলে, কি রে নীলু, কাকে খুঁজছিস? নীলিমা আনমনে বলে, রোশন স্যারকে। উনি কোথায় রে? নিশাদ দুষ্টু হাসি দিয়ে বলে, রোশন স্যারের সাথে তোর কি দরকার? কি রে নীলু, ডালমে কুচকালা হে নাকি? নীলিমা লজ্জা পেয়ে যায় খানিকটা। নিশাদকে চিমটি কেটে বলে, হুম রে, ওই দিন নাকি উনি আমার জন্য রক্ত ম্যানেজ করে দিয়েছিলেন, অনেক ছোটাছুটি করেছেন আমার জন্য, তাই একটা ধন্যবাদ দিতে চাই। নিশাদ বলে, ও তাই বল, আমি তো ভাবলাম আমার হিরোটাকে আবার তুই নিয়ে নিতে চাইছিস। মুহূর্তেই মুখটা শুকিয়ে আসে নীলিমার। ওকে ঝড়ো খেলে যাচ্ছে, হঠাৎ এমন হওয়ার কারণ বুঝতে পারছে না নীলিমা। বসে বসে আড্ডা দিচ্ছে কলেজের কিছু সিনিয়র ভাই আপুরা। নীলিমা নিশাদ কথা বলতে বলতে যাচ্ছে।
তুহিন নীলিমাকে দেখে ডাক দেয়, কি গো নীলিমা, তোমার শরীর এখন কেমন? নীলিমা মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আরো অনেক কথা বলে হেসে হেসে। ওই দিক থেকে কেউ যে দেখে রাগে ফুসছে তা আর কেউ না দেখলেও নিশাদ ঠিকই দেখেছে। তুই তুহিনের সাথে এত ঘষাঘষি করিস কেন? তুহিন তোর কি হয় বল? ও বুঝেছি, তোর তো জামাই থাকতেও নাই, তাই অন্য ছেলেদের সাথে ঘষাঘষি করিস তাই না? চোয়াল শক্ত করে বলে রোশন, রাগে শরীর কাঁপছে রোশনের। রোশনের এমন ব্যবহার দেখে দেখে নীলিমা ঘাবড়ে যায়, সাথে কিছুটা ভয় পায়। এ কোন রোশন? এই রোশনকে তো নীলিমা চেনে না। নীলিমা নিজেকে কোনো রকমে সামলে বলে, তো আপনার কি? আমি যার সাথে খুশি তার সাথে ঘষাঘষি করব। আপনি দেখতে না পারলে চোখ বন্ধ করে রাখবেন। নীলিমার বলতে দেরি, রোশনের থাপ্পড় মারতে দেরি নাই, চোয়াল চেপে ধরে বলে, তাই না? তুই ছোটবেলা থেকে যে রোশনকে দেখেছিস, আজ থেকে সেই রোশনকে আর দেখবি না। এবার দেখবি এই রোশন কি করতে পারে। আমি দেখবো তুই কিভাবে এখান থেকে বের হস। থাক তুই এখানে বল, তোর তুহিনকেও আমি দেখছি। বলেই রোশন ঘর থেকে বের হয়ে যায়। নীলিমা চোখ বন্ধ করে শুয়ে পড়ে আর ভাবতে থাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কথা। নীলিমা নিশাদকে বিদায় দিয়ে বাসায় ফেরার পথে হঠাৎ করে কোথা থেকে চলন্ত গাড়ি এসে ওকে এক টানে উঠিয়ে নেয়। কিছু বোঝার আগেই চোখ মুখ বেঁধে দেয়। একটা সময় নীলিমা অঙ্গান হারিয়ে ফেলে। অঙ্গান আসার পরে দেখতে পায় অন্ধকার রুমে বন্দি আছে। মুখ খোলা থাকায় নীলিমা চিৎকার করতে থাকে। তখন দেখে মাস্ক পরা একটা লোক ঢুকছে রুমে। চোখ দুইটা খুব চেনা লাগে নীলিমার। নীলিমার সামনে হাঁটু মুড়ে বসে মাস্ক খুলে ফেলে। নীলিমা দেখে অবাক হয়ে যায়, সাথে রাগও হয় প্রচুর। নীলিমা যেই না কিছু বলতে যাবে তার আগেই রোশন মুখ চেপে ধরে। বাসর ঘরে একমাথা ঘুমটা দিয়ে বসে আছে নীলিমা, পাশেই বসে আছে রোশন। নীলিমা ঘুমটার আড়ালে রোশনকে ইচ্ছা মতো বকছে, মনে যা আসছে তাই বলছে। নীলিমার বকা শুনে রোশন ঠোঁট কামড়ে হাসছে। মনে মনে ভাবতাছে, এতদিন তুমি আমাকে যে কষ্ট দিয়ে এসেছো, আজ থেকে তার সুদে আসলে উসুল করব। অনেক জ্বালিয়েছো আমায়, তাই না? এবার দেখবে মজা। একটানে নীলিমার ঘুমটা ফেলে দিয়ে নীলিমার মুখের দিকে তাকিয়ে থাকে, যা দেখে নীলিমা বেশ ঘাবড়ে যায়। নীলিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কোকিতে দেখছেন রোশন ভাইয়া? নীলিমার এমন ভয় পায়া মুখ দেখে রোশন মনে মনে হাসে আর ভাবে, আজ থেকে তার প্রেয়সী শুধুই তার। চোয়াল শক্ত করে বলে, দেখার মতো আছে কি তোর মুখে আমার পাটি পেতে জলদি। জানিস না, স্বামীর কথা না শুনলে স্বামী রাগ করে, তখন ঠাস ঠুস মারে। নীলিমা মনে মনে রোশনের পুষ্টি উদ্ধার করে আর ভাবতে থাকে কি হয়ে গেল। নীলিমার ঘুম ভাঙতেই দেখে পাশে নিশাদ বসে মুচকি হাসছে। নীলিমা নিশাদকে দেখে লাফিয়ে উঠে ওকে জড়িয়ে ধরে বলে, নিশু তুই এসেছিস, আমাকে বাঁচা, ওই রোশন ডেভিল আমাকে মেরে ফেলবে, খুব রেগে আছে রে। নিশাদ নীলিমাকে সামলে বলে, কিছু হবে না রোশন, দুলাভাই কিছু বলবে না তোকে। এখন জলদি করে ওঠা, রেডি হয়ে নে। নীলিমা অবাক হয়ে যায় নিশাদের কথায়, বলে কি? দুলাভাই? গালে হাত দিয়ে ভাবে, নিশাদ জানলো কিভাবে? নীলিমার এমন চেহারা দেখে নিশাদ বলে, কি ভাবছিস আমি জানলাম কিভাবে? তাই তো। নীলিমা মাথা নেড়ে বলে, ঘুম। তাহলে শোন, আমি কলেজ থেকে বাসায় আসার সময় তুহিন ভাইয়ের সাথে দেখা হয়। উনি বলে, কি দরকার আছে নাকি ওনার সাথে যেতে হবে? আমিও রাজি হয়ে যাই। তারপর আমরা দুজন পাশের পার্কে যাই। বেশ কিছুক্ষণ গল্প করার পর তুহিন ভাই আমাকে প্রপোজ করে। আমি অনেক খুশি হই, সাথে অবাকও। তুহিন ভাইকে জিজ্ঞাসা করি, সে তো তোকে পছন্দ করে, তাহলে আমাকে কেন প্রপোজ করছে? তুহিন ভাই উড় দেয়, সে নাকি অনেক আগে থেকে আমাকে পছন্দ করে। তখনই রোশন স্যার বলে ওঠে, তোমরা একে অপরকে বিবাহ করবে। এমন প্রশ্ন শুনে দুইজনের মুখের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ তুহিন ভাই বলে ওঠেন, সারা জীবনের জন্য আমাকে চান তিনি। রোশন স্যার অনেক খুশি হয় আমাদের বিয়ের কথা শুনে। সাথে তুহিন ভাইকে সরি বলে, কারণ জানতে চাইলে সব কিছু খুলে বলে আমাদের, এবং সাথে করে এইখানে নিয়ে আসে। নীলিমা নিশাদের কথায় থ মেরে বসে থাকে, এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানতে পারলাম না। অবশ্য জানবো কিভাবে, আমি তো ঘুমছিলাম। হি হি। নীলিমা চুপ করে আছে দেখে নিশাদ তাড়া দিয়ে বলে, জলদি রেডি হয়ে আয়, কাজী অপেক্ষা করছে। তোর বিয়ে আজ? অবাক হয়ে বলে নীলিমা।
নিশাদ কাঁদো কাঁদো মুখ করে বলে, না রে নীলু, আজ তোর বিয়ে, জলদি রেডি হ, দুলাভাই এরোবলে। বলতে না বলতেই রোশন চলে আসে। রোশনকে দেখে নিশাদ চলে যায়। রোশন যেয়ে নীলিমার পাশে বসে বলে, কি হুমা, এখনো রেডি হওনি যে? হব না, আর বিয়েও করবো না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে আসেন। নীলিমা কান্না জুড়ে দেয়। নীলিমার কান্না দেখে রোশন রেগে যায়, দেওয়ালে ঘুষি মেরে বলে, তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আজ এই মুহূর্তে আমি নিজেকে তোর জীবন থেকে সরিয়ে নেব, এমন দেশে বাড়ি জমাবো জীবনেও খুঁজে পাবি না, খুঁজতে খুঁজতে বুড়ি হয়ে যাবি। অবশ্য মরার পর দেখা করতে পারবি হয়তো, পিস্তলে পিট ও পিট করে বলে। নীলিমা ভয় পেয়ে যায়। ছোটবেলা থেকেই রোশন এমন করে আসছে ওর সাথে। একবার বলেছিল, তুই যদি আজ স্কুলে যাস তাহলে আমি খাওয়া বন্ধ করে দিব। সত্যি নীলিমা স্কুলে গিয়েছিল আর রোশন খাওয়া বন্ধ করে দিয়েছিল। না খাওয়ার জন্য রোশন অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি করতে হয়। নীলিমার পুরনো কথা মনে পড়ে কেঁদে ফেলে হুড়মুড় করে রোশনের বুকে ঝাঁপিয়ে পড়ে। রোশনও আগলে নেয়। নীলিমা বেনারসি পরে বসে যায় বিয়ে করতে। অনেক ধুমধাম করেই বিয়ে হয়, মা বাবা সহ ফুপেরা সবাই এসেছে। সবাই দোয়া করেছে নতুন দম্পতিদের। কি হলো, পা টেপা বন্ধ করলি কেন? রোশনের ধমক শুনে নীলিমা কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে। এই যে তুহিনার আমার একটা মায়ের শাড়ি, বিয়ে করছেন কবে? দুলাভাই, আপনাদের বাবু হওয়ার আগেই আমরা বিয়ে করছি। নিশাদের দিকে চোখ টিপ দিয়ে বলে তুহিন। আজ নীলিমার কষ্টের দিন শেষ হলো, সবার মতো স্বামী সন্তান নিয়ে সেও সংসার করবে। সারা জীবন একসাথে চলতে চাই প্রেয়সী, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে চাই, চাই আমার শরীরের প্রতিটি অংশে থাকবে কি আমার হয়ে শ্রেয়সী, আমার প্রেয়সী। নীলিমা রোশনের বুকে মাথা রেখে বলে, এই বুকে থাকতে চাই, মরণকালেও রাখবেন কি আমায়? রোশন শক্ত করে জড়িয়ে নেয় নীলিমাকে। সমাপ্ত।